হাই, আমি ডক্টর রিয়া। আপনাদের সঙ্গে আগের ভিডিওতে দেখা হয়েছিল ব্রিদিং এক্সারসাইজ, এবং সেকেন্ড ভিডিও ছিল আমার ডায়েট অ্যান্ড মেডিসিনস নিয়ে। জানি না কতটা আপনাদের কাজে লেগেছে ভিডিওটা। যাই হোক, এখন আজকের ডিসকাশন হচ্ছে আমাদের ফাঙ্গাল ইনফেকশন নিয়ে, কারণ আমরা দেখছি ব্ল্যাক ফাঙ্গাস এই কোভিড এনভায়রনমেন্টে আমাদেরকে ভালোই ভাবাচ্ছে। তো প্রথমেই বলি, আমরা ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে কিন্তু আগে থেকেই যথেষ্ট ওয়াকিবহাল এবং পরিচিত, মানে আমরা ডক্টররা। এটা কিন্তু কোভিডের মতো নতুন নয়। তো যেটা বলবো যে ব্ল্যাক ফাঙ্গাস, প্রথমেই বলবো ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে মিউকরমাইকোসিস। তো এইগুলো কিন্তু অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশন মানে কি? অপরচুনিস্ট কথাটার মানে বুঝতেই পারছেন, সুযোগ সন্ধানী। অর্থাৎ এরা সুযোগ বুঝে মানুষের শরীরে প্রবেশ করে। নর্মালি কিন্তু সুস্থ মানুষের দেহে কোনো দিনই প্রবেশ করবে না। আমাদের চারপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই ফাঙ্গাসগুলো অলওয়েজ। যেরকম ডাস্টি এরিয়াতে বেশি, গার্ডেন, হ্যাঁ, যেখানে গাছপালা বেশি, ধুলোবালি এরিয়া, এই এরিয়াগুলোতে কিন্তু এই ফাঙ্গাসগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। নর্মালি কিন্তু এরা আমাদের দেহে প্রবেশ করতে পারে না। যাদের ইমিউনিটি সাপ্রেস থাকে, মানে এতদিন আমরা দেখে এসেছি যাদের ইমিউনিটি খুব সাপ্রেস, যেরকম হচ্ছে যে HIV পেশেন্টসগুলো, বা যারা ক্যান্সার পেশেন্টস কেমোথেরাপি নিচ্ছেন, যাদের অর্গান ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, যারা অনেক দিন ধরে কোনো ডিজিজে ভুগছেন, ক্রনিক ডিজিজে, বা আনকন্ট্রোল ডায়াবেটিস, তাদেরকেই কিন্তু অ্যাফেক্ট করছে। তো এবার আমি আজকের ডিসকাশনটা কয়েকটা পয়েন্ট নিয়ে করব। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে সিমটমস, অর্থাৎ কী কী সিমটম দেখলে আপনারা একটু সন্দেহ করবেন, সাসপিশিয়াস হবেন। তো ব্ল্যাক ফাঙ্গাসের ক্ষেত্রে মেনলি কিন্তু দুরকমভাবে এরা আমাদেরকে ইনফেস্টেড করে, অর্গান ইনফেস্টেশন করে। একটা হচ্ছে ফার্স্ট ম্যানিফেস্টেশন হচ্ছে রাইনো অরবিটো সেরিব্রাল ম্যানিফেস্টেশন, অর্থাৎ নাক, মুখ, চোখ, ব্রেন। তো কী হতে পারে? আমাদের হচ্ছে চোখে রেডনেস, মানে লাল ভাব থাকতে পারে, চোখে মুভমেন্ট করলে ব্যথা লাগতে পারে। নাকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাকের চারপাশে ব্ল্যাকিস স্পট হতে পারে, বা নাক থেকে ব্ল্যাকিস ক্রাস্ট বেরোতে পারে, বা ব্ল্যাকিস ডিসচার্জ বেরোতে পারে, বা রেডিস ডিসচার্জও বেরোতে পারে। নাজাল ব্লক, স্টাফিনেস, এগুলো হতে পারে। আর নাজাল অবস্ট্রাকশন, এগুলো হতে পারে। মুখের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেনফুল জ মুভমেন্ট, অর্থাৎ গাল হাঁ করতে গেলে বা খেতে গেলে, চিবোতে গেলে আমাদের মাড়িতে ব্যথা লাগছে বা চোয়ালে ব্যথা লাগছে, এটা হতে পারে। আর অ্যাডভান্স স্টেজে তো এরা ব্রেনে চলে যায়। ব্রেনে ইনফেস্টেশন হয়ে গেলে তখন তো খুব খারাপ সিমটমসগুলো হয়, অর্থাৎ ভমিটিং, কনফিউশন, হ্যাঁ, হেডেক, খিঁচুনি, একদম অ্যাডভান্স স্টেজে এগুলো হতে পারে। আর পালমোনারি ম্যানিফেস্টেশন মানে লাং ইনভলভমেন্ট। তো সেটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া না ফাঙ্গাল নিউমোনিয়া না ভাইরাল নিউমোনিয়া, সেটা ডায়াগনোসিসের কাজ হচ্ছে ডক্টরদের। তো মেনলি কিন্তু এই চোখ, মুখ, নাকের যে সিমটমসগুলো আমি বললাম, এটাই কিন্তু আমাদের এখন যে কেসগুলো দেখা যাচ্ছে এইভাবেই কিন্তু ইনফেস্টেড হয়েছে তারা, অর্থাৎ এরকম সিমটমস দেখা গেছে। সুতরাং আপনারা এই সিমটমস যদি সাসপেক্ট করেন, তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে আই বা ENT ডক্টরকে কনসাল্ট করবেন। তো এটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সিমটমস। আর যেটা হোয়াইট ফাঙ্গাস মানে ক্যান্ডিডিয়াসিসও কিন্তু অনেক মানে পরিচিত একটা নাম আমাদের ডক্টর এবং মাইক্রোবায়োলজিস্টদের কাছে। যেরকম স্পেশালি আমার গাইনি প্রফেশনে ভালভাল ক্যান্ডিডিয়াসিস, ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস খুবই কমন। হোয়াইট ডিসচার্জ পার ভেজাইনাল, এটা তো একটা, মানে কি বলবো, একটা মানে ওপিডিতে প্রায় মানে 100 জনের মধ্যে 90 জনের হচ্ছে এই কমপ্লেন, এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের হাইজিন মেনটেন করার উপরে কিন্তু আমরা জোর দিই। বা অনেক ক্ষেত্রে ক্যান্ডিডিয়াসিসের থ্রোটে হোয়াইট প্যাচও হয়, তো সেক্ষেত্রেও ENT ডক্টরকে কনসাল্ট করতে হবে। তো এগুলো কিন্তু সবই আমাদের প্রিভেনশনের দিকে জোর দিতে হবে। তো এই গেল হচ্ছে সিমটমস। এবারে আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আগে তো এটা হতো যে পার্টিকুলার যে কেসেসগুলোতে বললাম যে হাই রিস্ক ফ্যাক্টরের আছে, যে ওই কেসগুলোতেই তখন দেখা যেত। তাহলে এখন এর বাড়বাড়ন্ত কেন? এখন এটা মহামারীর আকার কেন ধারণ করছে? তো সেটার নাম্বার 1 কারণ তো বুঝতেই পারছেন, কোভিডের জন্য। কোভিডে ইমিউনিটি অনেকটাই সাপ্রেসড হয়ে গেছে আমাদের। সেকেন্ড হচ্ছে যে স্টেরয়েড ইউজ করছি বলে। তো এক্ষেত্রে একটা বিতর্ক দানা বেঁধেছে যে স্টেরয়েডটা তাহলে কী করবো, স্টেরয়েডই কি কালপ্রিট? না, স্টেরয়েড একদমই কালপ্রিট নয়। স্টেরয়েড একটা লাইফ সেভিং ড্রাগ, স্টেরয়েড আমাদের ইউজ করতেই হবে, এটা হচ্ছে মেন কথা। এবার ডক্টরদেরকে খুব সাবধানী হয়ে স্টেরয়েড ইউজ করতে হবে। আর মেডিকেল সায়েন্সে কিন্তু, মানে কি বলবো, খুব ব্যালেন্সড ওয়েতে ট্রিটমেন্ট করা উচিত আমার মনে হয়। মানে কখনোই আমরা ওভার ট্রিটমেন্ট বা আন্ডার ট্রিটমেন্ট করবো না। তো সেটা স্টেরয়েডের ক্ষেত্রেও একই। তো সেক্ষেত্রে আমাদেরকে ডক্টরদেরকে কিন্তু 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে। সেটা স্টেরয়েডের ক্ষেত্রে পার্টিকুলারলি, যেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে যে হোয়েন টু
ইনিশিয়েট স্টেরয়েড, অর্থাৎ ইন্ডিকেশনস অফ স্টার্টিং স্টেরয়েড, কখন আমি স্টেরয়েডটা ইউজ করছি, এই পেশেন্টের মানে কোনো পেশেন্টের ক্ষেত্রে কী সিমটমস হলে বা কী সাসপেক্ট করলে বা কী মানে কোন ক্ষেত্রে আমি স্টেরয়েডটা শুরু করছি, তো সেটার সম্পর্কে প্রপারলি ওয়াকিবহাল থাকতে হবে ডক্টরকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ডোজ অ্যাডজাস্টমেন্ট অ্যাকর্ডিং টু পেশেন্টস বডি ওয়েট, ওজন অনুযায়ী কিন্তু স্টেরয়েডের ডোজটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যান্ড থার্ড হচ্ছে ডিউরেশন অফ ট্রিটমেন্ট, মানে কতদিন আমরা স্টেরয়েডটা দিচ্ছি সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে ডক্টরদের। তো আমার মনে হয় এরকম জুডিশিয়াসলি যদি স্টেরয়েড ইউজ করি তাহলে কিন্তু আমরা স্টেরয়েডের গুড এফেক্টটাকেই কাজে লাগাতে পারবো। তো এই হলো ব্যাপার। তো এই হচ্ছে এই একটা সেকেন্ড এই একটা পয়েন্ট। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে জিঙ্কের ক্ষেত্রে প্রশ্ন আসছে যে জিঙ্ক হচ্ছে যে ব্ল্যাক ফাঙ্গাসের জন্য দায়ী। তো এটা কিন্তু মানে কি বলবো, এটা তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে সব কিছু এক্সেসিভ করে ফেলছেন আপনারা, ভিটামিন এক্সেসিভলি খাচ্ছেন, মানে সিনথেটিক ভিটামিনগুলো, জিঙ্কও প্রচুর দিন ধরে খেয়ে যাচ্ছেন, যেহেতু বলা হয়েছিল যে জিঙ্ক কোভিডের ক্ষেত্রে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তো ঠিক আছে, অবশ্যই জিঙ্ক একটা এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট, স্পেশালি ডায়রিয়ার ক্ষেত্রে জিঙ্ক আমাদের লাগে, কিন্তু এর একটা ডেলি ডোজ আছে 50 মিলিগ্রাম রেকমেন্ডেড ডোজ জিঙ্কের ক্ষেত্রে, এবং আমরা এক্সেসিভ অনেক দিন ধরে ইউজ করার কিন্তু কোনো দরকার নেই। জিঙ্ক ফাঙ্গাসেরও খাবার, তো যদি বডিতে এক্সেসিভলি থাকে তো ফাঙ্গাস তো তার থেকে নিজের নারিশমেন্ট করবেই, এটা তো খুব একটা মানে কমন লজিক। তো এর জন্য মাথা খারাপ করে ওইভাবে করেও লাভ নেই যে জিঙ্ক হচ্ছে দায়ী বা স্টেরয়েড দায়ী। অ্যাকচুয়ালি আমাদেরকে খুব কন্ট্রোলড ওয়েতে সব কিছু ইউজ করতে হবে। তো এটাই হচ্ছে মেন কথা। আর একটা পয়েন্ট যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে ফোর্থ পয়েন্ট যেটা আমি বলছি যে আমরা তো এক্ষেত্রে আমাদের এখন যা অবস্থা, যে যেরকম পরিমাণে অক্সিজেনের মানে ডিমান্ড আমাদের, তো সেক্ষেত্রে আমরা কি করছি, মেডিকেল অক্সিজেনের সাথে সাথে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনও ইউজ করতে হচ্ছে। তো এই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ইউজ করার ক্ষেত্রে আমাদের মানে সেটা কতটা ক্লিন এবং স্টেরিলাইজ করে আমরা ইউজ করতে পারছি সেটা আমাদেরকে কিন্তু একটু ভাবতে হবে। তো এবং স্পেশালি পাবলিক হেলথে যারা রয়েছেন তাদেরকে এই ব্যাপারগুলোতে একটু জোর দিতে হবে। আমরা যে অক্সিজেন ডিভাইসগুলো ইউজ করছি, যেমন সিম্পল ফেস মাস্ক বা নাজাল ক্যানিউলা বা বাইপ্যাপ মাস্ক বা এনআরবিএম মাস্ক, এই মাস্কগুলো কতটা, এই যে অক্সিজেন ডিভাইসগুলো কতটা আমরা ক্লিন করছি, কতটা স্টেরিলাইজ করছি, এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে ট্যাপ ওয়াটার থেকে অক্সিজেন যদি নিই আমরা, সেই ওয়াটারটা কতটা ক্লিন, এগুলো কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এই পয়েন্টগুলো দেখলাম, মানে এই এখানে আমরা ডিসকাস করলাম যে কেন এখন ব্যাপারটা মানে এত আমাদেরকে ভাবাচ্ছে। তো সেক্ষেত্রে এই পয়েন্টগুলো আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। এবারে আমার নেক্সট পয়েন্ট হচ্ছে হাউ টু প্রিভেন্ট ইট, কী করে আমরা প্রিভেনশন করতে পারি। তো ফার্স্ট প্রিভেনশনের উপায় হচ্ছে যে সিমটমসগুলো আমি আলোচনা করলাম এতক্ষণ ধরে, ওরকম যদি কিছু মনে হয় সঙ্গে সঙ্গে ডক্টরকে কনসাল্ট করতে হবে, ENT ডক্টর। এবং একটা কথা বলে রাখি, যারা কোভিড পেশেন্ট, যারা অনেক দিন ধরে স্টেরয়েড নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ফলো আপটা অবশ্যই করবেন আপনার ডক্টরকে দিয়ে। মানে ট্রিটমেন্ট মানে আমি রিকভারি হয়ে গেলাম আর আমি ছেড়ে দিলাম সেটা কিন্তু নয়, আপনাদেরকে ফলো আপ করতে হবে ডক্টরের সঙ্গে। স্পেশালি যেহেতু অনেক মেডিসিনস দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে মেডিসিনসগুলো কতদিন অবধি আমরা কোন মেডিসিন কতদিন অবধি খাবো, স্টেরয়েড কতদিন ইউজ করব, স্টেরয়েড ইনহেলার কতদিন ইউজ করব, এগুলো কিন্তু প্রপারলি ফলো আপ করা দরকার, এটা মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যে এমনি এটা যে কোনো ফাঙ্গাল ইনফেকশানই আমাদেরকে কিন্তু নিজেদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। তো যারা অনেক দিন ধরে মানে কোভিড পেশেন্ট, যারা স্টেরয়েড নিয়েছেন বা অনেক দিন ট্রিটমেন্টে ছিলেন, সেক্ষেত্রে তাদের ওরাল কেয়ারের উপরে জোর দিতে হবে, অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ দিয়ে রেগুলার মুখ ধুতে হবে। তো এগুলো করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে যে তারপর হচ্ছে স্টেরয়েড ইনহেলার ইউজ করার সময় এটা বলাই থাকে যে প্রতিবার ইনস্ট্রাকশনই থাকে, ইনহেলার মানে প্রতিটা পাফ নেওয়ার পরে কিন্তু আমাদেরকে মুখ ধুতে হবে, নাক মুখ ধুতে হবে ভালো করে, এটা করতে হবে। আর হচ্ছে যে মেন কথা, ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে হবে। স্টেরয়েড ইউজ করলে এমনিতেই সুগার লেভেল বেড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোভিডের পরবর্তী টাইমগুলোতে সুগার যাতে ঠিকঠাক থাকে সেইভাবে আমাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে। আর এটা কিন্তু আর একটা মেইন কথা যেটা হচ্ছে যে মিউকরমাইকোসিসের মোর্টালিটি কিন্তু কোভিডের থেকে অনেক বেশি, 54% মোর্টালিটি। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা একদম ট্রিটমেন্ট করতে যাবেন না। এবং দেখা যাচ্ছে যে অ্যাডভান্সড কেসগুলোতে কিন্তু আমাদের ট্রিটমেন্টের জায়গা থাকছে না, সার্জারি করেও খুব একটা লাভ পাওয়া যাচ্ছে না। এবং রাজস্থানে কিন্তু খুবই খারাপ অবস্থা, সেখানে অ্যাম্ফোটেরিসিন বিও যথেষ্ট ক্রাইসিস। তো সুতরাং সব ব্যাপারগুলো মাথায় রাখবেন। আশা করি আজকের আমার ভিডিওটাতে এইটুকু লাভ আপনাদের হবে যে এই যে সিমটমসগুলো, কখন আমরা অ্যালার্ট থাকবো
এই ব্যাপারগুলো অন্তত আপনাদের যাতে মাথায় আসে। আর প্যানিক করে লাভ নেই, সচেতন থাকতে হবে। কারণ আমি বারবার বলছি নর্মাল যে কোনো মানুষেরই ব্ল্যাক ফাঙ্গাস বা হোয়াইট ফাঙ্গাস হয়ে যাবে না, তো ইমিউনিটিটা ডিক্রিজ করতে হবে। তো এবং তাহলে কারা অ্যালার্ট থাকবেন? স্পেশালি যারা কোভিড থেকে রিকভার করছেন, যারা এক্সেসিভ মানে হাইলি ডায়াবেটিক যারা, তাদের ক্ষেত্রে কিন্তু মেনলি আপনাদের কিন্তু নিজেদের সতর্ক থাকতে হবে। এই ধরনের সিমটমস দেখলেই আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন। তো এই হলো মোট কথা, আমাদেরকে ভয়ে না করে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এই হলো ব্ল্যাক ফাঙ্গাস হোয়াইট ফাঙ্গাসের কথা। আশা করি আমরা ফাঙ্গাসকে জয় করতে পারবো, ফাঙ্গাসকে মেরে ফেলতে পারবো। তো বাকিটা কিন্তু সাধারণ মানুষের হাতে, যে আপনারা কিভাবে সব কিছু ট্যাকেল করবেন। একদমই নিজেরা ডাক্তারি করতে যাবেন না। ঠিক আছে, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ডক্টর রিয়াজ রেজিমেন। এরপরে প্রয়োজনীয় আপডেট নিয়ে আমি আবার চলে আসবো।